সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকের বিষয় হচ্ছে রেফারিং। গত 2-3 বছরে যত রকম ফুটবল কেন্দ্রিক বিতর্ক হয়েছে আইএসএল এ বিশেষ করে, সব কিন্তু রেফারিকে ঘিরে। যে রেফারির মান খারাপ, রেফারির সিদ্ধান্ত সঠিক হচ্ছে না, ম্যাচ পরিচালনা সঠিক হচ্ছে না, এই সমস্ত কথাবার্তা আমরা সংবাদপত্র পড়েছি বা বিভিন্ন টিভি শোতে দেখে এসেছি। এইগুলো হচ্ছে। তো রেফারিকে যদি কেউ রেফারিংকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে যদি কেউ দেখতে চায়, যদি এই বিষয়ে তার কারোর ইচ্ছা থাকে যে সে রেফারি হবে, ভালো রেফারি হবে, এবং ভালো রেফারি সত্যি প্রয়োজন ভারতবর্ষে, কোয়ালিটি রেফারি খুব অভাব। তো এই পুরো প্রসেসটাকে চেষ্টা করছি ব্যাখ্যা করার। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এখন যেটা নিয়ম, সেটা হচ্ছে 8টা লেভেলে এই রেফারি ট্রেনিং প্রোগ্রামটা হয় বা ডিপ্লোমা প্রোগ্রামটা হয়। লেভেল 8 হচ্ছে যখন কেউ প্রথম এই রেফারিং প্রোগ্রামে ঢুকছে, এন্ট্রি নিচ্ছে। আর লেভেল 1 তো বুঝতেই পারছেন যে এটা একদম টপ লেভেলের যারা রেফারি তারা লেভেল 1-এ আছে। এখন এই প্রথম 3টে লেভেল, মানে আমি নিচ থেকে শুরু করছি, কারণ যে ফার্স্ট এন্ট্রি নেবে তাকে 8 লেভেল থেকেই ঢুকতে হবে। তো এই 8 লেভেলে যখন কেউ ঢুকছে, 8, 7 আর 6 এই 3টে লেভেলের পরীক্ষা কিন্তু স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন নেয়। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এরা কিন্তু কন্ডাক্ট করে বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে এই পরীক্ষাগুলো হয়। যে কোনো, যেমন আমাদের যদি হুগলি ডিস্ট্রিক্ট বলি তাহলে শ্রীরামপুর, চুঁচুড়া, এইখানে খোঁজ খবর করতে হবে। বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক ওয়েবসাইটে যদি আমি যাই, সেখানে রেফারি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন ইন্ডিয়া বলে একটা মানে পেজ আছে। সেখানে গিয়ে যারা রেফারি হতে ইচ্ছুক তারা নিজের সমস্ত ডেটা এন্ট্রি করে রেজিস্ট্রেশন করতে পারে ফ্রি অফ কস্ট। তাহলে কি হবে, যে লেভেলের জন্য সে রেজিস্ট্রেশন করলো, সে 8 লেভেলের জন্য, তো তার অ্যাড্রেসের আশেপাশে কোথায় পরীক্ষা হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন গুলো কিন্তু আসা শুরু হবে। তো এই 7, 6, 6, 7, 8 এই 3টে লেভেলের এই 3টে লেভেলের পরীক্ষা কন্ডাক্ট করে স্টেট অ্যাসোসিয়েশন। এবং যারা এই 3টে লেভেলে পাশ করবে, 8, 7 এবং 6, এই 3টে লেভেলে যারা পাশ করবে তারা আস্তে 1 by 1 হয়। তো তারা স্টেট লেভেলে যত টুর্নামেন্ট আছে সেগুলো কন্ডাক্ট করার তাদের অধিকার অফিসিয়ালি তারা পায়। এবং স্টেট লেভেলের লিগ হতে পারে বা কোনো নকআউট টুর্নামেন্ট হতে পারে, বা অন্য যে সমস্ত ছোট ছোট খেলা, হয়তো স্কুলের টুর্নামেন্ট হতে পারে, সব জায়গায় এরা অংশগ্রহণ করতে পারে। প্রতিটা লেভেলের যে পরীক্ষা হয়, একটা মানে অ্যাসেসমেন্ট যেটা হয় সেটা হচ্ছে ম্যাচ অ্যাসেসমেন্ট। একটা ম্যাচ হবে, তাতে হয়তো 5 মিনিট বা 10 মিনিট আপনাকে বলা হবে আপনি রেফারিং করুন, আমরা দেখি। সেটা হবে। একটা ভাইভা ভসি একটা হয়, সেই পরীক্ষাটা হবে। অ্যানুয়াল টেস্ট একটা হয়, অ্যানুয়াল ফিটনেস টেস্ট, এবং র্যান্ডম ফিটনেস টেস্ট। যারাই ধরুন 8 লেভেল থেকে শুরু করলেন, পাস করলেন, এবার আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠবেন, তাদের কিন্তু অ্যানুয়াল ফিটনেস টেস্ট বছরে একবার দিতেই হয়। এবং এটা ফিফা প্রেসক্রাইবড একটা টেস্ট। এটা ডিটেল আমি এই ভিডিওর একদম শেষের দিকে বলছি। এইবারে যখন কেউ 5th লেভেলের জন্য পরীক্ষায় বসবে 6th লেভেল কমপ্লিট করার পরে, তখন একটা শর্ত আছে যে 6th লেভেলের 365 দিনই রেফারিকে অ্যাক্টিভ থাকতে হবে। মানে যে সময় স্টেট অ্যাসোসিয়েশন আপনাকে ডাকবে, আপনাকে এসে ম্যাচ অফিসিয়েট করতে হবে, যে এলাকায় বলবে আপনাকে যেতে হবে স্টেটের মধ্যে। এবং টপ লিগের অন্তত পক্ষে 30টা ম্যাচ আপনাকে অফিসিয়েট করতেই হবে। সেটা অ্যাজ এ রেফারি বা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট রেফারি আপনাকে 30টা ম্যাচ করতে হবে, এবং স্টেট অ্যাসোসিয়েশন আপনাকে রেকমেন্ড করবে যে একে 6th লেভেল থেকে এবার 5th লেভেলে প্রমোশন দেওয়া হোক। এবার এই 5th লেভেল থেকে আর আপ টু 1st লেভেল, এই পুরোটা কিন্তু কন্ডাক্ট করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মানে এরপর যে পরীক্ষাগুলো হয় রেফারিং এর ট্রেনিং এর যে ডিপ্লোমা পরীক্ষাগুলো হয়, 5th লেভেল, 4th লেভেল, 3rd লেভেল, 2nd লেভেল, 1st লেভেল, এই 3টের মানে পুরোটাই কিন্তু করা হয়। পরীক্ষাটা কন্ডাক্ট করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে প্যানেল আছে তারা। এবং এটা বিভিন্ন স্টেটে হয়।
তাদের প্যানেল থেকে লোকজন আসে এবং সেই সমস্ত স্টেটে পরীক্ষাগুলো তখন কন্ডাক্ট করা হয়। সিস্টেম একই, এক হচ্ছে ম্যাচ অ্যাসেসমেন্ট দেখবে, একটা ভাইভা ভসি হবে, আর একটা হচ্ছে মেডিকেল টেস্ট হয়। এখন এই 5, 4, 3 এই তিনটে লেভেল হচ্ছে, আপনারা হয়তো ছবিতে দেখছেন, আমি ছবিটা অন রেখেছি স্ক্রিনে। এই তিনটে লেভেল হচ্ছে ন্যাশনাল লেভেলের। আপনি যদি আপনি পাস করেন তাহলে ন্যাশনাল লেভেলে রেফারি হয়ে গেলেন। ন্যাশনাল লেভেলে যে কোনো ম্যাচ আপনি অফিসিয়েট করার আপনার সরকারিভাবে বা অফিসিয়ালি আপনি যোগ্যতা পেলেন। এবার ন্যাশনাল লেভেল মানে ধরে নিন সেটা ডুরান্ড কাপ হতে পারে বা অন্যান্য যে কোনো স্টেটের টুর্নামেন্ট আপনি গিয়ে হয়তো অফিসিয়েট করছেন, বা ন্যাশনাল লেভেলের যে বাচ্চাদের জুনিয়রদের যে টুর্নামেন্ট গুলো হয় সেইটাও হতে পারে। তো এইগুলো আপনি অফিসিয়েট করতে পারবেন। এবার 5, 4, 3 এইটার লেভেলগুলো আপনি যখন পাস করে গেলেন তাহলে এরপরে সব কিন্তু হবে, এবং এই সবকটা লেভেলেই একই সিস্টেম। সেটা হচ্ছে ম্যাচ অ্যাসেসমেন্ট, ভাইভাভসির একটা পরীক্ষা হয়, টেকনিক্যাল যে ফিফার যে 17টা রুলস আছে তার মধ্যে থেকে কোশ্চেন আসবে, এবং হচ্ছে র্যান্ডম ফিটনেস টেস্ট আর অ্যানুয়াল ফিটনেস টেস্ট, এগুলো সেম সবাইকে দিতে হবে। এবার প্রত্যেকটা লেভেলে স্টেট অ্যাসোসিয়েশন প্লাস অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন আপনাকে রেফার করবে, যে এখন ফিফথে আছে এ ফোর্থে যাওয়ার যোগ্য, তারপর আপনাকে এক্সাম দিয়ে আসতে হবে। আবার হয়তো কেউ ফোর্থে আছে সে থার্ডে যাওয়ার যোগ্য, সেখানেও কিন্তু এক্সাম দিয়ে আসতে হবে। এবং পুরো থ্রু আউট দ্য ইয়ার আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং পারফর্ম করতে হবে, ম্যাচ অফিসিয়েট করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এবার থার্ড লেভেল থেকে আপনি যখনই সেকেন্ড লেভেলে আসছেন, সেকেন্ড লেভেল মানে হচ্ছে একদম ধরে নিন টপ লেভেলের রেফারি ভারতবর্ষে বলা যায়। এখানে আপনি আই লিগ 2 এগুলো সরকারিভাবে অফিসিয়েট করতে পারবেন যখন আপনি সেকেন্ড লেগে চলে আসলেন। এবং সেই সমস্ত ম্যাচ যাতে সুদক্ষভাবে আপনি পরিচালনা করতে পারেন তার জন্য মাঝে মাঝে রিফ্রেশিং কোর্স হয়, টেস্ট হয়, সেগুলো আপনারা করতে পারবেন। এবার যখন কেউ একজন সেকেন্ড লেভেল পাস করে গেল, এবার তাকে সেখান থেকে তার পুরো আই লিগ 2-তে এই সমস্ত জায়গায় পারফরমেন্স দেখার পরে তাকে ফার্স্ট লেভেলের জন্য রেকমেন্ড করা হয়। বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশন রেকমেন্ড করে যে আমার কাছে 2-3 জন আছে যারা ফার্স্ট লেভেলে যাওয়ার যোগ্য। আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরীক্ষা নেয়, এক্সাম কন্ডাক্ট করে, এবং সেখানে আপনাকে সেই একই প্রসেস পাস করলে তাহলে আপনি লেভেল 1 রেফারি হলেন। লেভেল 1 রেফারি হওয়া মানে হচ্ছে আপনাকে, মানে ইউ আর এলিজিবল টু কন্ডাক্ট ইন্টারন্যাশনাল ম্যাচেস অলসো। সেখানে আপনাকে ফিফা ব্যাচ দেওয়া হয়। এবার ফিফা ব্যাচের কোটা থাকে যে ইস্টার্ন জোনের হয়তো 4 জন রেফারি পাবে, তো ইস্টার্ন জোনের 4টে স্টেট হতে পারে, একজন একজন করে পেলো, ওয়েস্ট বেঙ্গল থেকে একজন পেলো, ওয়েস্ট বেঙ্গল থেকে 2 জন পেলো, এরম ভাবে। ইন্টারন্যাশনাল রেফারি এবং ইন্ডিয়ার টপটার ফার্স্ট লেভেল রেফারি আপনি যখন হয়ে গেলেন, তাহলে আইএসএল ম্যাচেস, আই লিগ ম্যাচেস, ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ যদি অন্য কোনো দেশে খেলা হয়, সেটা আমাদের আশেপাশের দেশও হতে পারে, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, নেপাল, বা মিডল ইস্ট, বা এশিয়ার অন্য কোনো দেশে যদি রেফারি প্রয়োজন পড়ে আপনাকে কল করলে আপনি যেতে পারেন। এবং সেক্ষেত্রে একটা ভালো পেমেন্ট পাওয়া যায়। আমার 1-2 জন বন্ধু আছে যারা, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনেছি, তাদের পেমেন্টটা কিন্তু ডলারে হয় এবং ইন্ডিভিজুয়াল লেভেলে হয়, এখানে অ্যাসোসিয়েশনকে কিছু দিতে হয় না। আর এই পুরো এই যে 8 লেভেল থেকে ফার্স্ট লেভেল অব্দি আপনি পরীক্ষা দিচ্ছেন, তার জন্য কিন্তু কোনো কোর্স ফি বা কিছু নেই, এটা পুরো ফ্রি অফ কস্ট। হতে পারে হয়তো কিছু রেজিস্ট্রেশন ফি সামান্য, মানে আপনি যেদিন টেস্ট হচ্ছে বা আহ, যে ভাইভাবাসি যে এগুলো হচ্ছে, সেদিন হয়তো সামান্য একটা টাকা নিতে পারে, কারণ পুরো হয়তো একটা জায়গা, সেটা পুরো একটা জায়গা ভাড়া করে হয়তো পরীক্ষাটা হচ্ছে বা কিছু, সেটা স্টেট অ্যাসোসিয়েশন ডিসাইড করে, একটা সামান্য অর্থ, খুবই সামান্য। এআইএফএফ কিছু নেয় না, এটা পুরোটাই পুরো প্রসেসটা ফ্রি অফ কস্ট। তো এইবার আমি ম্যাচে ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে এই যে ম্যাচের মধ্যে রেফারি পারফর্ম করে, এখন খেয়াল করে দেখবেন রেফারিকে কন্টিনিউয়াস একটা গোল পোস্ট থেকে অন্য গোল পোস্টে ছুটে যাওয়া আসা করতে হয় এবং খুব দ্রুততার সাথে অপারেট করতে হয় যাতে সে বলের একদম কাছাকাছি থাকতে পারে এবং সঠিক সিদ্ধান্তটা ম্যাচে দিতে পারে। কারণ রেফারির কাজই তো হচ্ছে ম্যাচটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং যে যোগ্যতম দল তাকে সে যাতে ম্যাচটা জিততে পারে সেই সমস্ত সবকিছু দেখা।
এবং এর জন্য যে ফিটনেস টেস্টটা হয় সেটা ফিফা থেকে বলে দিয়েছে, 3টে ফিটনেস টেস্ট হয়। একটা হচ্ছে RSA বা রিপিটেড স্প্রিন্ট এবিলিটি, এই টেস্টটা হয় একটা। সেকেন্ড হচ্ছে ইন্টারভাল টেস্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে যে চেঞ্জ অফ ডাইরেকশন এবিলিটি টেস্ট, CODA। তিনটের ব্যাপারে আমি ডিটেলে বলছি। ফার্স্ট হচ্ছে রিপিটেডলি রিপিটেডলি স্প্রিন্ট এবিলিটি। এই যে টেস্টটা, এটাতে 40 মিটার আপনাকে ছুটতে হবে 6 বার। 40 মিটার করে আপনাকে স্প্রিন্ট আনতে হবে 6 বার, এবং এই 40 মিটার কভার করতে হবে আপনাকে 6 সেকেন্ডের মধ্যে। একদম টপ লেভেলের জন্য 6 সেকেন্ড। আবার ধরুন যদি সেকেন্ড লেভেল বলি, মানে আমাদের দেশের সিস্টেম অনুযায়ী লেভেল 3, 4, 5, তাহলে 6.1 সেকেন্ড হলেও চলবে। আর যদি তার নিচে আমি ধরি, তাহলে 6, 7, 8 লেভেল যদি ধরি, তাহলে 6.2 সেকেন্ড। কিন্তু এটাই ফাইনাল। এর মধ্যে কিন্তু আপনাকে 40 সেকেন্ড কমপ্লিট করতে হবে। 40 মিটার আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে আপনাকে 6 বার স্প্রিন্ট আনাবে, মানে 40 মিটার আপনি ছুটলেন 6 সেকেন্ড ম্যাক্সিমাম, এরপরে আপনাকে 60 সেকেন্ডে একটা বিশ্রাম দেবে, আবার কিন্তু আপনাকে 40 মিটার ছুটতে হবে 6 সেকেন্ডে। এরম ভাবে কিন্তু 6 বার আপনাকে ছোটাবে। মানে যারা যারা ক্যান্ডিডেট হবে, পরীক্ষা দিতে যাবে, তাদের কিন্তু ছুটতে হবে এবং ছুটে পাস করতে হবে। একবার যদি দেখা যায় আপনি কোনো কারণে 6 সেকেন্ডে করতে পারলেন না, পড়ে গেছেন বা কিছু হয়েছে, তাহলে আপনাকে 7th টাইমে একটা দেবে, বা 7th একটা অপশন দেবে যে আপনি আরেকবার তাহলে করে নিন। সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে 6 সেকেন্ডে। কেউ যদি দেখা যায় এই 6 বারের যে ছুটতে হলো তার মধ্যে 2 বার পারলো না, তাহলে কিন্তু সে অফিসিয়ালি ডিক্লেয়ার হবে যে সে পাস করতে পারেনি, সে ফেল করলো। এবার ইন্টারভাল টেস্টে আসছি। ইন্টারভাল টেস্টে অনেক সময় দেখা যায় যে একটা জায়গায় ম্যাচ হয়তো চলছে, সেখানে রেফারি হাঁটছে, আবার তারপরেই একটা লং বল পাস হলো, সেখান থেকে রেফারি ছুটতে শুরু করে। তো এইটাকে মাথায় রেখে কি করেছে, 400 মিটারের যে ট্র্যাক থাকে, দেখেন মাঠের চারপাশে যে 400 মিটারের ট্র্যাক থাকে, সেটাকে 4 ভাগে ভাগ করেছে। 75 মিটার করে আর 25 মিটার করে, মানে একটা 75 মিটার, তারপরে 25 মিটার, আবার 75 মিটার, আবার 25 মিটার, মানে 75। তো এখানে 75 মিটার আপনাকে ছুটতে হবে 15 সেকেন্ডে, এবং তারপরে যে 25 মিটার আছে সেটাকে আপনাকে হেঁটে কভার করতে হবে 18 সেকেন্ডে। আবার আপনাকে 75 মিটার ছুটতে হবে 15 সেকেন্ডে, এবং পরে 25 মিটার যেটা হাঁটতে হবে সেটা 18 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এইভাবে আপনাকে 10 রাউন্ড কিন্তু ছোটাবে, এবং এটা আপনাকে কিন্তু প্রত্যেক, এই যে 10 রাউন্ড ছোটাবে, প্রত্যেক রাউন্ডে কিন্তু একদম টাইমলি কমপ্লিট করতে হবে। এবার এখানেও কিন্তু ওই ধরুন ফার্স্ট লেভেল, মিডল লেভেল, লাস্ট লেভেল, লোয়ার লেভেল, এই ভাগটা আছে, কিন্তু এটা খুব সামান্য। মানে 75 মিটার যে 15 সেকেন্ডে ছুটতে হবে, এটা কিন্তু 3টে লেভেলের ক্ষেত্রেই এক। এরপরে হাঁটার জায়গাটা, যেটা 25 মিটার হাঁটতে হয়, সেটা কিন্তু যেটা টপ টায়ারের রেফারি তাদের এটা 18 সেকেন্ড থাকছে, যারা মিডল টায়ারের রেফারি, মানে ধরুন লেভেল 3, 4, 5, তাদের জন্য 20 সেকেন্ড থাকছে, এবং যারা একদম লোয়ার লেভেলের রেফারি, যেমন ধরুন 6, 7, 8, তাদের জন্য কিন্তু 22 সেকেন্ড থাকছে। মানে এটা খুবই কম, যে ডিফারেন্সটা, গ্যাপটা খুবই কম। আর যারা মহিলা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু শুধু 2 সেকেন্ডের তফাৎ। মানে এই যে আমি 15 সেকেন্ড বললাম, সেটা কিন্তু আপনাদের করতে হবে 17 সেকেন্ডে। সেরকম যারা টপ টায়ারের রেফারি, মহিলা রেফারি, তারা যেটা 25 মিটার যেটা হাঁটতে হয়, সেটা কিন্তু আপনাদের করতে হবে 20 সেকেন্ডে। তো জাস্ট এই যদি দেখেন যে পুরুষদের যে স্ট্যান্ডার্ড, তার থেকে মহিলাদের স্ট্যান্ডার্ডে 2 সেকেন্ডের বেশি কিন্তু কোথাও গ্যাপ নেই, এটা করতে হয়। আর থার্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন মুভ করে খেলার মধ্যে, দেখেন একটা দেখবেন সাইড ওয়াইজ মুভমেন্ট হয়, আর তারপরে একটা ফরওয়ার্ড মুভমেন্ট হয়। মানে হয়তো একটা জায়গায় খুব জড়ামড়ি করে খেলা হচ্ছে, তো সেখানে রেফারিকে বারবার অফসাইড ট্র্যাক করার জন্য একবার বাঁ দিকে আসতে হচ্ছে, ডান দিকে আসতে হচ্ছে, সাইড ওয়াইজ মুভ করছে। এবং ফাইনালি সেখান থেকে যদি একটা থ্রু পাস যায়, তখন রেফারিকে আবার ফরওয়ার্ড দিকে মুভ করতে হয়। তো এই যেটা বললাম যে সাইড ডাইরেকশন মুভমেন্ট যেটা হয়, চেঞ্জ অফ ডাইরেকশন এবিলিটি, CDOA, এই টেস্টটা হয়। এটা হচ্ছে 10 মিটার ফরওয়ার্ড ছুটলেন, তারপরে আপনাকে আবার 8 মিটার লেফট সাইডে, ধরুন বাঁ দিকে আপনাকে সাইড ওয়াইজ আসতে হচ্ছে, তারপরে আবার ডান দিকে আপনাকে 8 মিটার সাইড ওয়াইজ যেতে হচ্ছে, রাইট সাইডে আপনাকে মুভ করতে হচ্ছে, তারপরে ওখান থেকে আবার 10 মিটার ঘুরে আপনি আবার পিছন দিকে স্প্রিন্ট টেনে আসছেন। এই টেস্টটা হয়
এই 3টে টেস্ট হয়, এই 3টে টেস্টটা কিন্তু পাস করতেই হয়। শুনে হয়তো মনে হচ্ছে মামুলি ব্যাপার, কিন্তু এই টেস্টগুলো শুনে হয়তো মনে হচ্ছে যে অতটা কিছু শক্ত ব্যাপার নয়, কিন্তু যখন এটা ফিজিক্যালি আপনি স্টেডিয়ামে পরীক্ষা দেবেন তখন কিন্তু মনে হবে এই টেস্টগুলো খুবই শক্ত। এবং সব থেকে বড় ব্যাপার যেটা আমি বললাম, যে আরএসএ যেটা আছে, রিপিটেড স্প্রিন্ট এবিলিটি টেস্ট, সেইটার পরে যখন ইন্টারভাল টেস্ট, মানে ওই 75 মিটার দৌড় আর 25 মিনিট হাঁটা, এই দুটোর মধ্যে গ্যাপ কিন্তু ম্যাক্সিমাম 8 মিনিট। মানে এই দুটো 6টা স্প্রিন্ট টানার পরে, 40 মিটারে 6টা স্প্রিন্ট আপনাকে 6 সেকেন্ডে শেষ করার পরে 8 মিনিট রেস্ট দেওয়ার পরেই কিন্তু এটা শুরু হবে। মানে 400 মিটারের যে ট্র্যাক, তাতে কিন্তু আপনাকে 10 বার ছোটাবে এবং ওই মোডে ছোটাবে যে 75 মিটার রান আর 25 মিটারে হাঁটা, এবং তারও নির্দিষ্ট সময় আছে, 15 সেকেন্ড, 18 সেকেন্ড। তো বেশ শক্ত পরীক্ষা, এটাকে প্র্যাকটিস করে যেতেই হবে। কিন্তু এতেই যদি আপনি ব্যাক পেয়ে যান, কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ম্যাচ অ্যাসেসমেন্ট বা টেকনিক্যাল যে ইন্টারভিউ ভাইভা বসি যেটা হবে, বা র্যান্ডাম টেস্ট, তাতে আপনি পাস করলেও কিন্তু আপনি আটকে যাবেন। কারণ এই টেস্টটা সব জায়গায় অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম টেস্ট হয় রেফারিদের জন্য, এবং তাতে কিন্তু পাস করতেই হয়। তো আশা করি এই যারা ভাবছে রেফারিকে নিজে কেরিয়ার করবে, এই ভিডিওটা তাদের খানিকটা সাহায্য করবে। এবং আর একটা কথা বলি, যে আহ, আমরা জানি কোর্টে যখন মহামান্য জাজ বসে, তাদের ড্রেসটা দেখবেন কালো হয়। আমরা ছোটবেলায় যখন ম্যাচ দেখতাম তখন ম্যাক্সিমাম দিন রেফারি কালো ড্রেস পরেই নামতেন। এটা ব্যাপারটা হচ্ছে, কালো এমন একটা রং, সেটা সমস্ত রংকে শুষে নেয়। তো আপনি হতে পারেন যে ব্যক্তিগত জীবনে কোনো একটা টিমের আপনি সাপোর্টার, কিন্তু যখন আপনি ওই কালো আহ, জার্সিটা পরে, কালো জামাটা পরে মাঠে নামছেন একটা ম্যাচ খেলাবার জন্য, তা আপনাকে নিজেকে ভাবতে হবে যে আমি কোর্টের জাজ, এবং যেটা ফুটবল রুলস, 17টা রুলসের সঠিক প্রয়োগ করে যেটা সঠিক সিদ্ধান্ত, সেটা আপনাকে দিতে হবে। এবং একদম নিউট্রালি পুরো ম্যাচটা নিজের মাথা ঠান্ডা রেখে নিউট্রালি জাজ করে আপনাকে ম্যাচটা শেষ করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, যারা আরো ফুটবল লাভার্স আছে, আপনাদের বন্ধুরা আছে, তাদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।